জনগণনা ২০২৭ এ কাজ করা সমস্ত গণনাকারী ও তত্ত্বাবধায়ক সহকর্মীদের আমার নমস্কার। বন্ধুরা, ফিল্ড ওয়ার্কে আপনাদের সামনে ৩৪টি প্রশ্ন আসে। এই প্রশ্নগুলোর উত্তর উত্তরদাতার কাছ থেকে একদম সঠিক ও নির্ভুলভাবে সংগ্রহ করে অ্যাপ্লিকেশনে এন্ট্রি করতে হয়। তাই এই প্রশ্নগুলো আগে থেকে দেখে রাখলে আপনাদের জানা থাকবে যে ওই ৩৪টি প্রশ্ন আসলে কি। তাহলে আপনি একদম সঠিক ও নির্ভুল উত্তর জেনে এন্ট্রি করতে পারবেন এবং আপনার ডেটা খুবই নিখুঁত হবে। এই ভিডিওতে আমরা আপনাদের সামনে সেই ৩৪টি প্রশ্ন একে একে শেয়ার করব এবং আমাদের অনেক অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে ভাগ করে নেব, যাতে বোঝাতে পারি কিভাবে সেই প্রশ্নগুলো থাকবে এবং তাদের উত্তর কিভাবে জানতে হবে। তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক। আপনার প্রথম প্রশ্নটি এমন হবে যেটা আপনাকে কাউকে জিজ্ঞেস করার দরকার পড়বে না। সেখানে আপনাকে লাইন নম্বর লেখা থাকবে। এই লাইভ নম্বরটা বুঝে নিন, এটা ফর্ম নম্বর। আগে অফলাইনে কাজ করার সময় আমাদের পৃষ্ঠা অনুযায়ী ফর্মও দেওয়া হতো এবং প্রতিটি ফর্মে সিরিয়াল নম্বর থাকতো। একইভাবে এবার যখন ডিজিটাল ওয়ার্ডে জনগণনা হচ্ছে, তখন এই ফর্মটাকেই আমরা লাইন নম্বর বা লাইন ক্রমিক নম্বর বলছি এবং এটাকেই আসলে আমরা বুঝতে পারি এটাই সেই ফর্ম সংখ্যা, ফর্ম নম্বর। কারণ এটা এখন ডিজিটাল মোডে আছে, তাই এটা এডিটেবল। আগে আমাদের অফলাইন ফর্মও থাকতো, সেটা এডিট করা যেত না, ভুল হলে রিজেক্ট করতে হতো। কিন্তু এখানে এমন কোনো সমস্যা নেই, যে কোনো লাইন সহজেই এডিট করা যায় এবং আপনি এডিট করে ঠিক করতে পারেন। তো প্রথম প্রশ্ন হলো লাইন নম্বর, যা অটোমেটিক ফেচ করবে, আপনাকে এতে কিছুই পূরণ করতে হবে না। দ্বিতীয় প্রশ্নটি আসে, সেটা হলো ভবন নম্বর। ঠিক তো, যে বিল্ডিং নম্বর আছে সেটা আপনাকে দিতে হয়। তো এটা আমরা নিজেরাই দেব, যেমন প্রথমটার জন্য ১, দ্বিতীয়টার জন্য ২। নতুন কিছু করার নিয়ম আমরা ইতিমধ্যেই একটা ভিডিওতে আলোচনা করেছি, না দেখলে চ্যানেলে গিয়ে দেখে নিন। তৃতীয় প্রশ্ন হলো জনগণনা বাড়ি নম্বর। ভবন নম্বর দেওয়ার পর খেয়াল রাখবেন এটা ৪ অঙ্কের হয়, যা আপনাকে পূরণ করতে হবে না। আপনাকে শুধু কি পূরণ করতে হবে? প্রথমে বিল্ডিং নম্বর দিতে হবে। জনগণনা বাড়ি নম্বর, আপনি নতুনটিতে ক্লিক করলেই অটোমেটিক ৪ অঙ্কের একটি সেন্সাস হাউস নম্বর তৈরি হয়ে আসবে। যদি আপনাকে একই বিল্ডিং নম্বরের মধ্যে অন্য কোনো এন্ট্রি করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে দোহরান বাথমে ক্লিক করতে হবে। এরপর আমরা পরবর্তী ধাপের দিকে এগোব। তৃতীয় প্রশ্নটি আপনার সামনে চলে আসবে। ৩ নম্বরের প্রশ্ন মূলত শেষ হলো। এরপর ৪ নম্বরের প্রশ্নটি হলো মেঝের উপাদান সংক্রান্ত। আপনাকে উত্তরদাতাকে জিজ্ঞাসা করে জানতে হবে মেঝেতে ব্যবহৃত প্রধান উপাদানটি কি। এখানে আলাদা কোড দেওয়া আছে ১, ২, ৩। ঠিক আছে তো। এরপর এখানে ৫, ৬, ৭ এইভাবে দেওয়া আছে, আপনি দেখতে পারেন। মেঝে যদি কাঠ বা বাঁশ দিয়ে তৈরি, পাকা ইটের, সিমেন্টের, মোজাইক বা টাইলসের হয়, তবে নির্দিষ্ট কোড বেছে নিন। আবার যদি কার্পেট লাগানো থাকে, তবে এমন ব্যবস্থাকে আপনাকে এখান থেকে চিনে নিতে হবে। এগুলোর জন্য আলাদা আলাদা কোড দেওয়া আছে, আপনি এগুলো সহজেই চিনতে পারবেন। সিলেক্ট করে নেবেন। ৫ নম্বর প্রশ্নে বন্ধুরা, দেয়ালে ব্যবহৃত প্রধান উপকরণগুলো নিয়ে কথা বলা হয়েছে। এখানে বারবার বলা হচ্ছে প্রধান উপকরণ, হোক সেটা আপনার মেঝের প্রধান উপকরণ, দেয়ালে লাগানো উপকরণ, অথবা এখানে আরেকটা প্রশ্ন আসবে ছাদের প্রধান উপকরণগুলো, সেটা ৬ নম্বর প্রশ্নে। এমন ক্ষেত্রে বন্ধুরা, আপনাদের কি করতে হবে? অনেক সময় বাড়িতে এই প্রধান উপকরণ মানে কোনো বাড়ি একাধিক উপকরণ দিয়ে তৈরি হতে পারে। এমন ক্ষেত্রে আপনাদের জানতে হবে কোন উপকরণ সবচেয়ে বেশি বাড়িতে ব্যবহৃত হয়েছে। আমাদের সেটাই সিলেক্ট করতে হবে। যেমন এখানে ঘাস, পাতা, বাঁশ এগুলো দেখুন বিভিন্ন ডেমো হিসেবে আছে। অথবা মশলা ও ইটের মজবুত গাঁথনি দিয়ে তৈরি এই ৬ নম্বর মডেলটি আপনি আপনার নিজের চোখে ভালো করে দেখুন। এতে জিআই ধাতুর বিস্তার চাদর, পাকা ইট বা কংক্রিট ব্যবহার করা হয়েছে। গ্রাম বা শহরের জন্য উপযুক্ত এই বিভিন্ন ধরনের সিস্টেমগুলোর মধ্যে থেকে আপনার জন্য যেটা সবচেয়ে বেশি ভালো এবং উপযুক্ত হবে,
সেই সঠিক এবং সেরা অপশনটি এখান থেকে সহজেই বেছে নিন। 6 নম্বর প্রশ্নে ছাদের কথা বলা হয়েছে। দেখুন এই ছাদটা ঘাস, খড় বা বাঁশ দিয়ে তৈরি, তাই এখানে প্লাস্টিক বা পলিথিনের 2 নম্বর অপশনটি বেছে নিন। যদি হাতে তৈরি টাইলস দিয়ে ছাদ বানানো হয়, যেমন খাপরাইল, আপনি নিশ্চয়ই খাপরাইলের নাম শুনেছেন। আর যদি মেশিনে তৈরি টাইলস লাগানো থাকে, তাহলে তেমন হবে। আবার যদি পাথর দিয়ে তৈরি ছাদ হয়, তাহলেও একই ব্যাপার। এখন আমরা ছাদের কথা বলছি। ছাদ মানে ওপরের অংশ, ছাদের নিচের দিক নয়। ছাদের ওপরে সেই সারফেস যেটা আমাদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করে, ঠিক তো। স্লেট ব্যবহার করলে এটা বেছে নিতে হবে। জিআই শীট ব্যবহার করা হলে এই অপশনটি বেছে নিন, আর কংক্রিট বা ঢালাই ছাদ হলে এটা সিলেক্ট করুন। অন্য কোনো সিস্টেম থাকলে সেটাও আমরা সহজেই করে নিতে পারবো। চলুন আলোচনা করি। এখানে দেখুন 6 নম্বরের পর সরাসরি 17 নম্বর প্রশ্ন চলে এসেছে। এটা হওয়া একদমই উচিত ছিল না। এখন যেমন আমরা 6 নম্বর পর্যন্ত দেখছি, এই প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক জানতে হলে আপনাকে সব নিজের চোখে দেখে ভিজুয়ালাইজ করতে হবে। এরপর 7 নম্বর থেকে 16 নম্বর প্রশ্নের উত্তর আপনাকে উত্তরদাতা থেকে সরাসরি মৌখিকভাবে কথা বলে জেনে নিতে হবে। এর পাশাপাশি এই বিষয়গুলো আপনার নিজের চোখে দৃশ্যমান নাও হতে পারে। যেমন 7 নম্বর প্রশ্নে জনগণনা ও বাড়ির ব্যবহার সম্পর্কে আপনাকে বিস্তারিতভাবে তথ্য সংগ্রহ করতে হবে। 8 নম্বর প্রশ্নে জনগণনা বাড়ির অবস্থা জানতে হবে, যেমন ভালো, থাকার উপযোগী নাকি একেবারে জরাজীর্ণ। 7 নম্বরে বাড়ির ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানুন, যেমন আবাস, দোকান, অফিস, স্কুল, কলেজ, হোটেল, লজ, হাসপাতাল, ডিসপেন্সারি, ফ্যাক্টরি, ওয়ার্কশপ, পূজার স্থান, অন্য কোনো ব্যবহার অথবা একেবারে ফাঁকা আছে কিনা। এইসবটি অপশন নিয়েই মূলত কথা হয়। এখন 8 নম্বরের কলে আপনার কাছে যে 9 নম্বর প্রশ্নটা আসে, যে 9 নম্বর প্রশ্নটা আছে, সাথীদের সেখানে হাউস হোল্ড নম্বর অর্থাৎ পরিবারের সংখ্যা, সেটা অটোমেটিক থাকবে। আপনাকে সেটা সিলেক্ট করতে হবে না, এবং এটা 3 অঙ্কের সংখ্যা হয়। তারপর 10 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করে আপনার বাড়িতে থাকা পরিবারের মোট সদস্য সংখ্যা কত। 11 নম্বরে পরিবারের প্রধানের নাম জানতে চায়। তারপর 12 নম্বরে আপনাকে জেন্ডার জানতে চায়, প্রধানের লিঙ্গ কি, অর্থাৎ লিঙ্গ কি, পুরুষ, মহিলা অথবা ট্রান্সজেন্ডার, এবং 13 নম্বরে আপনাকে ক্যাটেগরি পূরণ করতে বলে। এখানে এসসি, এসটি বা অন্য কোনো ক্যাটেগরি পূরণ করার কথা বলা হয়েছে। 14 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে বাড়ির মালিকানা অবস্থা ঠিক কি, অর্থাৎ বাড়িটি আপনার নিজের, ভাড়ায় থাকেন, নাকি অন্যত্র নিজের বাড়ি থাকা সত্ত্বেও বর্তমানে এখানে ভাড়ায় থাকছেন। ভাড়ার বাড়ি, আপনার কোনো বাড়ি নেই, এইভাবে অপশনগুলো আসে। ঠিক আছে, এত কিছু করার পর যখন 14 নম্বরের পর যে প্রশ্নটা আসে দেখুন, তারপরে 15 নম্বর প্রশ্ন আসে। সেখানে ডুইনের সংখ্যা অর্থাৎ বসবাসযোগ্য ঘরের সংখ্যা জিজ্ঞাসা করা হয়। সাথীরা, তো বসবাসযোগ্য ঘরের সংখ্যা যখন জিজ্ঞাসা করা হয়, তখন আপনাকে খেয়াল রাখতে হবে। যখন উত্তরদাতা আপনাকে বলবে, তখন প্রশ্ন করার সময় আপনি উত্তরদাতাকে এটা স্পষ্ট করে দিন যে বসবাসযোগ্য ঘরের সংখ্যায় টয়লেট, বাথরুম, রান্নাঘর এবং কোনো স্টোর রুম আছে, বারান্দা আছে, এগুলো গোনার মধ্যে আসে না, ঠিক তো। শুধু যেগুলো প্রকৃতপক্ষে থাকার জন্য ঘর, সেগুলোই আমরা বর্ণনা করি। এগুলোর বাইরে, ঠিক আছে। এরপর 16 নম্বর প্রশ্ন আসে। সাথীরা, সেখানে জিজ্ঞাসা করা হয় ম্যারিড কাপলসের সংখ্যা অর্থাৎ বাড়িতে বিবাহিত দম্পতির সংখ্যা কত। ধরুন কোনো বিবাহিত দম্পতির একজনের মৃত্যু হয়েছে, তাহলে আমরা তাকে বিবাহিত দম্পতির মধ্যে গণনা করব না। ঠিক আছে, সে পুরুষ হোক বা কেউ একা হয়ে গেলে তাকে আমরা দম্পতি ধরব না। দুজনকে একই সময়ে একসাথে থাকলেই আমরা ম্যারিড কাপল হিসেবে লিখব। এবার 17 নম্বর প্রশ্নটি দেখুন সাথীরা। এখানেও আগের মতো ছবি দেখে উত্তর দেওয়ার প্রশ্ন চলে এসেছে। পানীয় জলের প্রধান উৎস কি? আপনার সামনে যে দৃশ্যটি আছে সেটি কল্পনা করুন। এখন আপনাকে অনেকগুলো বিকল্প দেওয়া হয়েছে, যেমন নলের জল চিকিৎসিত বা ট্রিটেড উৎস থেকে আসছে। চিকিৎসিত উৎস মানে নদী বা পুকুরের জল প্রথমে ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধিত হয়ে সরাসরি পাইপের মাধ্যমে আপনার বাড়িতে আসা। এমন পরিস্থিতিতে আপনি কোনটি ব্যবহার করতে পছন্দ করবেন? ট্রিটেড ট্যাপের জল
নাকি সরাসরি নদী বা পুকুরের জল? ট্রিটমেন্ট প্ল্যান্ট ছাড়া সাপ্লাই হলে অনুচিকিৎসিত বা অপরিশোধিত উৎস অপশনটি বেছে নিন। এরপর কুয়া, হ্যান্ডপাম্প বা টিউবওয়েল রয়েছে। এছাড়া ঝর্ণা বা নদী খালের অপশনও পাবেন। মনে রাখবেন, এখানে শুধু পানীয় জলের প্রধান উৎসের কথাই বলা হচ্ছে। আপনি নিজে কি ব্যবহার করেন সেটা বড় কথা নয়, পানীয় জলের আসল উৎসটি কি সেটাই এখানে জানার বিষয়। জল আছে, তার মূল উৎস জানতে হবে। হয়তো কারো বাড়িতে নেই, হয়তো অনেক গ্রামে এমন হয়। আপনারা দেখবেন ট্যাপ লাগানো আছে, সেখান থেকে ৫-৬টা বাড়ি একসাথে মিলে জন্মে অথবা পুকুর, ঝর্ণা বা টিউবওয়েল ব্যবহার করে। এখানে ট্যাঙ্ক, পুকুর, হ্রদ এবং সিল করা প্যাকেট বা বোতলের জলও আছে। এগুলো সবই ব্যবহার হয়। আর ট্যাঙ্কারের জলকে আমরা অন্য উৎস হিসেবে গণনা করি। ১৭ নম্বরের পর এবার ১৮ নম্বরে জানবেন কি হবে। প্রশ্ন হলো, উৎসের প্রাপ্যতা সম্পর্কে জিজ্ঞেস করবেন। আপনার বাড়ির ভেতরে থাকলে ১ নম্বর, আর চত্বরে থাকলেও ১ নম্বর। গ্রামের ক্ষেত্রে চত্বরের কাছাকাছি মানে কি? যদি ৫০০ মিটারের মধ্যে থাকে তবে সেটাকে বাড়ির নিকটবর্তী ধরা হবে। আর শহরের ক্ষেত্রে বাড়ির নিকটবর্তী মানে যেটা ১০০ মিটারের মধ্যে থাকবে। ঠিক আছে, ধরুন একটা কুয়া ৫০০ মিটারের বন্ডির মধ্যে থাকলে সেটাকে নিয়ার প্রিমাইসেস বা নিকটবর্তী হিসেবে ধরা হবে। এর বেশি দূরে থাকলে আমরা সেটাকে দূর হিসেবে সিলেক্ট করব। ১৯ নভেম্বরের প্রশ্নে জিজ্ঞেস করা হয়, আলো বা বিদ্যুতের প্রধান উৎস কি? বিদ্যুৎ, কেরোসিন, সৌরশক্তি বা অন্য কোনো মাধ্যমে আপনার বাড়িতে আলোর প্রধান উৎস কি, নাকি বাড়িতে আলো নেই, সেটা এখান থেকে আপনাকে বেছে নিতে হবে। ২০ নম্বর প্রশ্নে আপনার কাছে শৌচালয়ের সুবিধা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে প্রশ্নে দুভাবে উত্তর থাকবে, হ্যাঁ অথবা না। হ্যাঁ হলে শুধু পরিবারের জন্য আছে, ঠিক তো? নাকি অন্য পরিবারের সঙ্গে শেয়ারিং যে বা পাবলিক টয়লেট ব্যবহার হচ্ছে, ঠিক আছে। আর না মানে খোলা জায়গায় শৌচ। যদি আপনি না সিলেক্ট করেন তাহলে সরাসরি ২১ নম্বর প্রশ্নটি বাদ পড়ে যাবে এবং সরাসরি ২২ নম্বর প্রশ্নটি আপনার সামনে আসবে। ওখানে কি হবে? শৌচালয়ের সুবিধা আছে বলে হ্যাঁ অপশন ঠিক করলে আপনাকে ধরন জিজ্ঞেস করবে। এখন এখানে দেখুন, বিভিন্ন টয়লেটের ধরন দেওয়া আছে। এগুলো দেখে আপনাকে ঠিক কোন ধরনের শৌচালয় সেখানে আছে সেটা চিনে নিয়ে লিখতে হবে। তাহলে এর মধ্যে কোন টাইপটা হবে সেটা আপনি ভালো করে দেখে চিনে নিন। আসলে শুধু মুখে বললে তো কিছু বোঝা যাবে না। একটা জিনিস আছে, মলমূত্র ব্যক্তি দ্বারা সরানো হয়, এই অপশনটা কখনো টিক দেবেন না। এটা পুরনো সময় হয়ে থাকতো, কিন্তু এখন আইনত অপরাধ এবং পুরোপুরি নিষিদ্ধ। তাই এমন কিছু আপনি কোথাও দেখতেও পাবেন না। আপাতত এর মধ্যে যেটা আপনার জন্য উপযুক্ত হবে সেই অপশনটায় টিক করুন। এরপর দেখুন, এরপর ২২ নম্বর প্রশ্নটি হলো, এখানে জানতে চাওয়া হয়েছে বাড়ির নোংরা জল বা বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ঢাকা নালা, খোলা নালা নাকি অন্য কোনোভাবে বাইরের নালার সাথে যুক্ত আছে কিনা। বাড়ির বর্জ্য জল বাইরে যেমন তেমনই চলে যায় কিনা সেই উত্তরটি দিতে হবে। এরপর ২৩ নম্বর প্রশ্নটি আসবে, প্রাঙ্গণের ভিতরে স্নানের সুবিধা আছে কিনা, হ্যাঁ বা না। যদি থাকে তবে আলাদা বাথরুম কি তৈরি করা আছে, নাকি অনেক সময় গ্রামে যেমন দেখা যায় বাইরে একটা চৌকো আকৃতির ঘেরা জায়গায় পর্দা টাঙিয়ে মানুষজন স্নান করে। একে আমরা বলি ছাদ ছাড়া ঘেরা জায়গা। আর সাধারণত কেউ যদি নদী বা পুকুরে স্নান করার জন্য ব্যবহার করে তবে সেটা অন্যরকম বিষয়। ২৪ নম্বর প্রশ্নটি সাথী ও বন্ধুরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে রান্নাঘর এবং এলপিজি বা সিএনজি সংযোগের প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে, যেখানে মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের সঠিকভাবে উত্তর দিতে হবে। সবচেয়ে আগে জানতে হবে রান্না কি রান্নাঘরে হয় নাকি বাড়ির কোনো কোণে। যদি রান্নাঘরে না হয় তবে কি বাড়ির অন্য কোনো কোণে হয়। তৃতীয়ত, যদি রান্নাঘর বা বাড়ির কোনো কোণে রান্না না হয় তবে কি বাড়ির বাইরে রান্না হতে পারে। এই প্রশ্নের উত্তর জেনে নিয়ে আমাদের জিজ্ঞেস করতে হবে। এই একই ২৪ নম্বর প্রশ্নেই আমাদের জানতে হবে
বাড়িতে এলপিজি বা টিএনজি সংযোগ আছে কিনা, টিএনজি বা এলপিজি কানেকশন আছে কিনা সেটা জানান। তার উপর ভিত্তি করে যদি রান্নাঘরে রান্না হয় এবং এলপিজি কানেকশন থাকে তবে 1 নম্বর, আর রান্না না হলে বা এলপিজি না থাকলে অন্য নম্বর দিন। রান্নাঘরে রান্না হয় কিন্তু এলপিজি কানেকশন নেই তাহলে 2 নম্বর দিন। বাড়ির ভেতরে রান্না হয় আর এলপিজি কানেকশন থাকলে 3 নম্বর, আর এলপিজি না থাকলে 4 নম্বর দিন। এই অপশনগুলো আপনি অ্যাপ্লিকেশনে দেখতে পাবেন, তাই সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিন। আসলে আমি এখানে ভিজুয়াল ফুটেজের মাধ্যমে আপনাকে এই প্রশ্নগুলো বোঝানোর চেষ্টা করছি। ঠিক এইভাবেই বাইরে রান্না হলেও এলপিজি কানেকশন আছে কিনা দেখুন। যদি থাকে তাহলে 5, না থাকলে 6 নম্বর দিন। আবার যদি এমন হয় যে রান্নাই হচ্ছে না, যেমন জোম্যাটো, সুইগি বা হোটেল থেকে খাবার এনে খেলে 7 নম্বর অপশনটি টিক করবেন। এবার 25 নম্বর প্রশ্নটি দেখুন। খাবার রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি কি, সেই বিষয়টি ভালো করে খেয়াল রাখবেন। যখনই প্রধান বলা হবে তার মানে হচ্ছে সবচেয়ে বেশি কোনটা ব্যবহার হচ্ছে। পুরো বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন জ্বালানি রান্নার জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে কাঠ, ফসলের অবশিষ্টাংশ, কয়লা, লিগনাইট বা চারকোল, কেরোসিন, এলপিজি, টিএনজি, বিদ্যুৎ এগুলো আছে। আপনি এখানে সৌরশক্তি কিংবা বাজক দাসও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, গ্রামে এখন বায়োগ্যাস খুব একটা দেখা যায় না বললেই চলে। জ্বালানির সঠিক অপশনটি আপনাকে শান্তভাবে বেছে নিতে হবে। চলুন এবার পরের প্রশ্নের দিকে এগোই। 26 নম্বর প্রশ্নে রেডিও বা ট্রানজিস্টর আছে কিনা জানতে চাওয়া হবে। এখানে একটি রেডিও সেটের ছবিও দেখাচ্ছে। এরপর 27 নম্বরে টেলিভিশন আছে কিনা এবং থাকলে সেটি ঠিক কি ধরনের তা আপনাকে বিস্তারিতভাবে এখানে জানাতে হবে। 28 নম্বরে ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্পর্কে কথা হবে। আপনার বাড়িতে ফোনের মাধ্যমে বা কোনো ওয়াইফাই সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন কিনা তা জানতে চাওয়া হবে। 29 নম্বরে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা তা জিজ্ঞেস করা হবে, যেমনটা আপনারা জানেন। 30 নম্বরে টেলিফোন এবং স্মার্টফোন আছে কি নেই সেই বিষয়ে প্রশ্ন করা হবে। টেলিফোন বা মোবাইল স্মার্টফোন আছে কি নেই সেই তথ্য আপনাকে নিতে হবে। তারপর সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল বা মোপেড সম্পর্কে, অর্থাৎ আপনার কি আছে কি নেই সেটা আপনাকে জানতে হবে। এরপর 32 নম্বরে গাড়ি বা জিতের অপশন, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যা আছে সেই সঠিক অপশনটিকে টিক দিতে হবে। আর 33 নম্বরের যে প্রশ্ন হলো পরিবার দ্বারা ব্যবহৃত প্রধান, এখানে আবার এসেছে প্রধান। কেন? আমি আপনাকে কি বলেছিলাম, আপনাকে জানতে হবে বছরের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত বা বলা যায় সবচেয়ে বেশি খরচ বা খাওয়া হয় এমন কোন শস্য। যেমন এখানে কিছু আছে, যেমন চাল, গম, বাজরা, ভুট্টা অথবা অন্য কিছু। সেখানে আরো 2-4টি অপশন দেখতে পাবেন। এরপর যে 34 নম্বর প্রশ্ন আসবে বন্ধুরা, সেই প্রশ্নটা থাকে আপনার মোবাইল নম্বর, শুধু মোবাইল নম্বর জিজ্ঞেস করুন, উত্তরদাতার নম্বর লিখুন এবং শেষে আপনাকে সাবমিট করতে হবে। এইভাবে আপনার 34টি প্রশ্নের উত্তর সাবমিট হয়ে যাবে এবং সেই সেলসিয়াস হাউসের ডেটা আপনারা সাবমিট করে ফেলেন। আশা করি বন্ধুরা এই 34টি প্রশ্ন আপনারা শুনেছেন, বুঝেছেন এবং এগুলো আপনাদের অনেক সাহায্য করবে যখন আপনারা ফিল্ডে গিয়ে ডেটা সংগ্রহ করবেন। এন্ট্রির সময় প্রশ্ন করছেন এবং উত্তরদাতার কাছ থেকে উত্তর নিচ্ছেন। বন্ধুরা, তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার, জয় হিন্দ বন্ধুরা।